প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরা হরমোন নিয়ে আলোচনা করেছিলাম গত দুইটা ক্লাসে। তো আমরা এখন হরমোনের আজকে শেষ ক্লাস। এই ক্লাসে আমরা বাদ বাকি 3-4টা যে হরমোন আছে ছোট ছোট, এটা আমরা আজকে শেষ করব। তো আমরা গত ক্লাসে বলছিলাম যে অ্যাডিনাল গ্রন্থির কার্যাবলী গঠন কোথায় আছে, কি কাজ করে। আমরা দেখছিলাম অ্যাডিনাল হরমোন থেকে দুইটা তার পার্ট ছিল, দুইটা পার্ট থেকে দুই ধরনের হরমোন নিশ্চিত হয়েছিল, এবং এটা কোথায় ছিল? বৃক্কের উপরে, আমাদের কিডনির উপরে, দুইটা কিডনির উপরে দুইটা অ্যাডিনাল হরমোনের অবস্থান ছিল। এবং এখান থেকে অনেক ধরনের হরমোন নিশ্চিত হয়েছে। দেখলাম অ্যাডিনাল কর্টেক্স থেকে 3 ধরনের হরমোন নিশ্চিত হয়েছিল আমরা দেখলাম। সেখানে আমরা দেখলাম কর্টিন, কর্টিসোল আর কর্টিসোন। হ্যাঁ, এবং প্রত্যেকটা হরমোন আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই না? তো আমরা হরমোন, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখছি যে হরমোন আমাদের শরীরে দুধ, মানে একটা কি বলে, এটা মেসেঞ্জারের মতো একটা ভূমিকা, মেসেঞ্জার মানে মেসেজ সে নিয়ে যাচ্ছে, এবং সে নিজে অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপকে স্বাভাবিক রাখছে। মানে এটা এমন একটা উপাদান, হরমোন এমন একটা উপাদান যা আমাদের স্বাভাবিক জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমরা স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে, অসম্ভব মানে টোটালি অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমরা দেখছিলাম যে সেই মাস্টার অফ গ্ল্যান্ডের কথা বলছিলাম, যে সেখান থেকে অনেক ধরনের হরমোন নিঃসৃত হলো, সম্মুখভাগ থেকে 6 ধরনের হরমোন নিঃসৃত হলো। সেই গ্রোথ হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাই না, লিউটিনাইজিং হরমোন, বিভিন্ন ধরনের হরমোন। এবং তা থেকে আমরা মাস্টার অফ গ্ল্যান্ড কেন বললাম, আমি একটু রিভিউ করে দিচ্ছি। যে ক্লাসটা আজকে শেষ, তো মানে হরমোনের এই ক্লাসটা আমি আজকে শেষ করব, এখানে তোমাদের একটু রিভিউ করে দিচ্ছি। যে সেখানে আমরা দেখলাম যে মাস্টার অফ গ্ল্যান্ড কেন বলছিলাম আমরা পিটুইটারিকে, কারণ এই গ্রন্থি নিজে তো নিজের কাজ করে, পাশাপাশি অন্যান্য যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থির কার্যগুলিকেও মোরাললেস নিয়ন্ত্রণ করে। যে কারণে আমরা পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার অফ গ্ল্যান্ড বলে আখ্যায়িত করি। তো তার অনেক অ্যাক্টিভিটি দেখলাম, যে গ্রোথ হরমোন এক ধরনের কাজ করে, তাই না, লিউটিনাইজিং হরমোন, প্রোলেক্টিং হরমোন, বিভিন্ন ধরনের হরমোন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে। তো আমরা আজকে রিমেনিং কতগুলো হরমোন আছে, যেমন আমরা যৌন গ্রন্থি, গোনাড বা যৌন গ্রন্থি নিয়ে আলোচনা করব, প্যারাথাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করব, অগ্নাশয় গ্রন্থি নিয়ে আলোচনা করব, পিনিয়াল গ্রন্থি নিয়ে আলোচনা করব, এবং থাইমাস গ্রন্থি নিয়ে আলোচনা করব। আমরা দেখলাম 7টা বা 8টা আমাদের গ্রন্থি আছে। তো আমরা দেখলাম পিটুইটারি, অগ্নাশয়, পিটুইটারি, অ্যাড্রিনাল গ্রন্থি, এগুলোর অ্যাক্টিভিটি অনেক বেশি, অনেক বড় অংশ জুড়ে এই হরমোনগুলো আমাদের জীবন ধারণের জন্য কাজ করে। কিন্তু অন্যান্য যে ছোট ছোট হরমোনগুলো আছে সেগুলোও দেখবো আমরা আলোচনা করতে গেলে, এগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে জীবন ধারণের জন্য অসম্ভব, এই হরমোন ছাড়া সম্ভব না, এই হরমোন ছাড়া স্বাভাবিক জীবন ধারণ সম্ভব না। যেমন আমরা যদি শুরু করি আমাদের যৌন গ্রন্থি দিয়ে, বা গোনাড বা যৌন গ্রন্থি দিয়ে নিয়ে যদি আমরা কথা বলি, তাই না, এটা একটা গ্রন্থি। তো এই গ্রন্থি থেকে আমাদের জীবন মানে বাস্তব জীবনে কি কাজে লাগে? আমাদের বংশগতি রক্ষার জন্য এই গ্রন্থির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যাঁ, আমাদের প্রজন্ম, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম সৃষ্টির জন্য এই গ্রন্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যৌন গ্রন্থি। তো যৌন গ্রন্থি পুরুষের ক্ষেত্রে এটাকে বলা হয় অগ্নাশয়, পুরুষের ক্ষেত্রে বলা হয় এটাকে শুক্রাশয়, এবং মেয়েদের ক্ষেত্রে এটাকে বলা হয় ডিম্বাশয়। শুক্রাশয় আর ডিম্বাশয়। তো অনেকে অন্ডকোষ বলে থাকে এটাকে, শুক্রাশয়কে, আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়। তো শুক্রাশয়, পুরুষদের যে শুক্রাশয়, এটা শুক্রাশয় থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে এন্ড্রোজেন, এক নম্বর হচ্ছে এন্ড্রোজেন, আর 2 নম্বর হচ্ছে টেস্টোস্টেরন। এন্ড্রোজেন এবং টেস্টোস্টেরন 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। আমরা জন্মগ্রহণ করার পরেই কিন্তু আমরা যে যৌন পরিপক্কতা আমরা অর্জন করি না, একটা নির্দিষ্ট বয়সে গিয়ে কিন্তু আমাদের যৌন পরিপক্কতা
আসে, আস্তে আস্তে আসতে থাকে। যেমন আমরা বলি যে আমাদের সেই আমরা আমরা যখন একটা বয়স উপনীত হই, যেখানে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পুরুষ ছেলেদের মতো আচরণ করতে থাকে, মেয়েরা মেয়েদের মতো আচরণ করতে থাকে, তাই না? তো বয়স সন্ধিক্ষণ যেটাকে আমরা বলি, সেই বয়স সন্ধিক্ষণে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক ধরনের সেক্সুয়াল আচরণ বা মানে এটাকে বলা হয় যে গৌণ যৌন বৈশিষ্ট্য, গৌণ যৌন বৈশিষ্ট্য। আর একটা আছে মুখ্য যৌন বৈশিষ্ট্য। মুখ্য যৌন বৈশিষ্ট্য হচ্ছে এই যে শুক্রাশয় এবং ডিম্বাশয় ভিতরের যে অবস্থা, এটা যে মুখ্য। আর গৌণ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমরা যেগুলো দেখতে পাই, আমরা অ্যাপারেন্টলি যেগুলো দেখতে পাই। তো ছেলেদের ক্ষেত্রে একরকম হবে, মেয়েদের ক্ষেত্রে আর এক রকম হবে। তো এন্ড্রোজেন এবং এই যে টেস্টোস্টেরন, এই হরমোন নিশ্চিত হওয়ার ফলে ছেলেদের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এই যে তাদের যে তোমার একটা নির্দিষ্ট বয়সে যখন বয়স সন্ধিক্ষণ শুরু হয়, 9, 10 বা 11 বা 12 বছর বা 13 বছর, এরকম একটা এজে এক এক দেশে বা এক এক কালচারে বা এক এক জনগোষ্ঠীর ভিতরে, এক এক নৃগোষ্ঠীর ভিতরে এক এক ধরনের সময়, মানে কারোর ক্ষেত্রে 9 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কোনো ক্ষেত্রে 11 বছর। হ্যাঁ, যেমন ঠান্ডার দেশগুলোতে একটু পরে আসে এগুলা, অপেক্ষা কিন্তু ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে একটু আগে যেটা হয়। এই হরমোনগুলো নিশ্চিত হয়, টেস্টোস্টেরন এবং এন্ড্রোজেন। এই হরমোনগুলোর ফলে কি হয়, ছেলেরা ছেলেদের মতো আচরণ করে, বিশেষ করে ছেলেদের কণ্ঠস্বর ভারী হয়ে যায়। হ্যাঁ, আমরা দেখি যে ছোটবেলায় ছেলেদের কণ্ঠ এবং মেয়েদের কণ্ঠের ভিতরে কোনো পার্থক্য থাকে না, কিন্তু যখন এই যে যৌবন প্রাপ্তির পূর্ব সময়টা আসে বা বয়স সন্ধিক্ষণ যখন আসে, তখনই কিন্তু ছেলেদের ভিতরে এক ধরনের পরিবর্তন হয়। ছেলেরা নিজেদেরকে আলাদা করে রাখতে চায়। হ্যাঁ, তারা নিজেকে মানে লুকায়ে রাখে, মা বাবার সাথে কম, তাদের যোগাযোগটা কমে যায়। হ্যাঁ, নিজের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয় তার ভিতরে, যে তার যে শারীরিক চেঞ্জ হচ্ছে এটা সে ফিল করে তার ভিতরে একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়, যেটাকে তাকে একাকিত্ব করে, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি করে। তো এগুলা আস্তে আস্তে ব্যক্তি বা বিভিন্ন পারিবারিক ইয়ের কারণে, সহযোগিতার কারণে সে কিন্তু একসময় এগুলো থেকে ওভারকাম করে ওঠে। তো ছেলেদের ক্ষেত্রে কি হয়, ছেলেদের ক্ষেত্রে দেখি আমরা কণ্ঠস্বর ভারী হয়ে যায়। হ্যাঁ, ছেলেদের দাড়ি মুছ গজায়, তাই না? এবং সে আস্তে আস্তে কি হয়, মানে যৌন মানে রিপ্রোডাক্টিভ যে তার অর্গান সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং সে সন্তান জন্মদানে সক্ষম হয়ে ওঠে আস্তে আস্তে, তাই না? ছেলেদের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম ওয়ে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পরিবর্তন হয়। মেয়েদের ক্ষেত্রে কি হয়, ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টেরন নিশ্চিত হলো, মেয়েদের ক্ষেত্রে নিশ্চিত হয় এস্ট্রোজেন। এস্ট্রোজেনের কাজ হচ্ছে ডিম্ব প্রস্ফুটিত করা এবং ডিম্বকে মানে পরিপক্ক করা, এটাই হচ্ছে এস্ট্রোজেনের কাজ। এবং মেয়েদের ক্ষেত্রেও এই হরমোনের আধিক্যের কারণে একটা সময়ে এই বয়স সন্ধিক্ষণে এই হরমোনের আধিক্যের কারণে মেয়েরাও কিন্তু মেয়েলি সুলভ আচরণ, তাদের বাচ্চা জন্মদানের মানে সক্ষমতা অর্জন, তাদের দুগ্ধ পান করানোর সক্ষমতা অর্জন, এই যে গৌণ যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে ভিজিবল হতে থাকে। কিন্তু মেয়েদের কণ্ঠস্বরে কিন্তু কোনো পরিবর্তন হয় না, আগের মতোই রয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে আমরা দেখি কণ্ঠস্বরের পরিবর্তন হয়। এই মোটামুটি পার্থক্য। তাহলে আমরা এখন বলি যে আমার কেন এই যৌন গ্রন্থি নিয়ে এত আলোচনা স্যার? তো আমরা এই কারণেই আলোচনা করতেছি যে প্রত্যেকটা হরমোন আমাদের স্বাভাবিক জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, স্বাভাবিক ক্ষরণ, একটা গ্রন্থির স্বাভাবিক ক্ষরণ যতটুকু হওয়া দরকার ততটুকু ক্ষরণ কিন্তু ইম্পর্টেন্ট। কি কারণে ইম্পর্টেন্ট? কারণ স্বাভাবিক জীবন ধারণের জন্য। যদি আমরা দেখি যদি যৌন গ্রন্থির বেশি তোমার খরিত হয়, হ্যাঁ বেশি যদি খরিত হয় তাহলে সমস্যা, আবার কম খরিত হলে সমস্যা। আবার ছেলেদের ক্ষেত্রে যদি মেয়েদের হরমোন নিঃসৃত হয়, হ্যাঁ অ্যাস্ট্রোজেন যদি ছেলেদের ভিতরে চলে আসে বেশি পরিমাণে, তাহলে কিন্তু ছেলেদের মেয়েলি আচরণ কিন্তু ডেভেলপ করবে, ঠিক আছে? আবার ছেলেদের ভিতরে যদি ছেলেদের হরমোন বেশি নিঃসৃত হয় তাহলে কিন্তু সে হাইপার সেক্সুয়াল হয়ে যাবে এবং তার কিন্তু এটা একটা রোগ তৈরি হবে।
মেয়েদের ক্ষেত্রেও তাই। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু যদি এই হরমোনের আধিক্য হয়, তাহলে মেয়েদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং তাদের নিম্ফোমেনিয়া নামক এক ধরনের রোগ হয়। হ্যাঁ, বেশি যদি এটা নিশ্চিত হয়। আর ছেলেদের ক্ষেত্রে সেরিটিয়াসিস নামক এক ধরনের রোগ হয়, যেটাকে হাইপার সেক্সুয়াল বলা হয়। হ্যাঁ, এরকম হয়ে যায়। তাহলে আমরা এখন তাহলে সামারাইজ করতে পারি যে না, হ্যাঁ, যৌন গ্রন্থির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে। কারণ এই গ্রন্থির স্বাভাবিক ক্ষরণের উপরে আমরা স্বাভাবিক যৌন সক্ষমতা প্রাপ্ত হই এবং স্বাভাবিক রিপ্রোডাকশন, যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই যে আমাদের যে বিচরণ, সেই বিচরণটা স্বাভাবিক থাকে। আর যদি এই হরমোনের ঘাটতি হয় বা এই হরমোন নিঃসরণে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু মানুষের স্বাভাবিক যে জেনারেশন টু জেনারেশন একটা প্রজন্ম তৈরি হবে, সেই প্রজন্ম তৈরিতে বাধার সৃষ্টি হয় বা বাধাগ্রস্ত হয় এবং আমরা আমাদের সেই অস্তিত্বই কিন্তু একসময় আমরা হারিয়ে বসবো যদি এই গ্রন্থি সঠিকভাবে কাজ না করে। তাহলে আমরা বুঝে নিলাম যে যৌন গ্রন্থি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা অনেকে এই গ্রন্থি নিয়ে মানে কথা বলতেই চাই না, আলোচনায় আনতে চাই না, কারণ এটা আমরা লজ্জা মনে করি, এটা নিয়ে খুব আমরা হাসাহাসি করি। কিন্তু আসলে বাস্তব জীবনে আমাদের অস্তিত্বের যেখানে প্রশ্ন, সেখানে কিন্তু এই গ্রন্থি নিয়ে আমাদের অবশ্যই আলোচনা করতে হবে এবং পিন পয়েন্ট করে আমাদের জানতে হবে আমাদের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, আমাদের ঘাটতি আছে কিনা বা অতিরিক্ত আছে কিনা। যদি ঘাটতি থাকে সেটা আমরা কিভাবে সমাধান করা যায় সে চেষ্টা করব। এবং আমরা জানি এগুলো সবই কিন্তু এখন মেডিকেল সায়েন্সে সবই কিন্তু এখন এটা নিরাময়যোগ্য। সুতরাং আমরা সেভাবে ব্যবস্থা নিতে পারি। একটা নির্দিষ্ট বয়সেই কিন্তু এটা, যদি একটা বাচ্চা দেখা যায় যে সে স্বাভাবিক একটা ছেলে, সে ছেলেদের মতো আচরণ করতেছে না, তাই না, তার ভিতরে সমস্যা আছে, তার হরমোনের ঘাটতি আছে, সাথে সাথে আমরা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে তার সমস্যার সমাধান করতে পারি যদি আমরা সঠিক সময়ে সেটা জানতে পারি। তাহলে আমাদের হরমোন নিয়ে যদি আমরা আমাদের মানে একটা ধারণা থাকে, মোটামুটি ওভারঅল যদি একটা ধারণা থাকে, তাহলে কিন্তু আমি অনেক ধরনের সমস্যা থেকে নিজের ফ্যামিলি এবং আমার পরিবার, আমার প্রতিবেশী বা আমার কমিউনিটি বা আমার ছাত্রছাত্রী যেই থাকুক না কেন, আমি তাকে সাহায্য সহযোগিতা করতে পারি। তাহলে আমরা দেখলাম যে এই কোন গ্রন্থি মানে যৌন গ্রন্থি মানে এটা সম্পর্কে জানা যাবে না, এই ধরনের কনসেপ্ট থেকে আমাদের দূরে থাকতে হবে, বরং এগুলা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কাট একটা ধারণা অবশ্যই থাকতে হবে। তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে এবং আমরা আমাদের সমস্যাগুলো সহজেই ধরতে পারবো। তো এটাই ছিল যৌন গ্রন্থি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা এখন চলে যাই প্যারাথাইরয়েড গ্রন্থি। তো প্যারাথাইরয়েড গ্রন্থি আমাদের গলার দুই পাশে দুইটা করে মোট 4টা, মানে এটা খুব ইম্পর্টেন্ট মানে গ্রন্থি না, আমরা ছোট ছোট করে আলোচনা করতে চাই। কিন্তু যে গ্রন্থি নিয়ে আলোচনা করতেছি সবই কিন্তু ছোট ছোট। হ্যাঁ, তো আমরা প্যারাথাইরয়েড গ্রন্থি আমরা বলতেছি যে আমাদের গলার দুই পাশে মোট 4টা থাকে। এইটা থেকে যে হরমোন নিঃসৃত হয় তা প্যারাথরমোন, এই হরমোনের নাম হচ্ছে প্যারাথরমোন। এই হরমোন ক্যালসিয়াম এবং ফসফরাস, আমাদের শরীরে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, ক্যালসিয়াম ও ফসফরাস নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাসের যে পরিমাণ সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে কে? এই প্যারাথাইরয়েড গ্রন্থি। ক্যালসিয়াম এবং ফসফরাস, আমরা জানি ক্যালসিয়াম কিন্তু হাড়ের একটা গুরুত্বপূর্ণ উপাদান। কিসের? হাড়ে। আমাদের হাড় গঠনের ক্ষেত্রে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোতেও কিন্তু নির্দিষ্ট পরিমাণ ক্যালসিয়াম এবং ফসফরাস উপস্থিত থাকে। সুতরাং এই যে প্যারাথাইরয়েড গ্রন্থি, এর থেকে নিঃসৃত যে হরমোন প্যারাথরমোন, এটা আমাদের কি করে? শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাসের পরিমাণ নিয়ন্ত্রণ করে। আর যদি প্যারাথাইরয়েড হরমোনের অতিরিক্ত যদি ঘাটতি হয়, তাহলে টিটেনি নামক এক ধরনের রোগ হয়, মানে আমাদের শরীর শুকায় যায় বা আমরা চিকন হয়ে যায়, এরকম লিকলিকে বা অনেক ক্ষেত্রে বাঁকা হয়ে যায় শরীরটা। এই কারণে এই হরমোনের স্বাভাবিক ক্ষরণ কিন্তু গুরুত্বপূর্ণ। ফসফরাস এবং ক্যালসিয়াম, আমরা বলি ফসফরাস এবং ক্যালসিয়াম প্রত্যেকটা অর্গানের জন্য কিন্তু আমাদের, বিশেষ করে হাড়ের জন্য, শরীরে যে হাড় আছে হাড়ের জন্য, হাড়ের গঠন ঠিক রাখার জন্য এবং তার শক্তি, হাড়ের একটা নির্দিষ্ট শক্তি আছে। হাড়ের যদি
ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, এগুলো যদি আমাদের না থাকে, কম্বিনেশন ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু একটুতেই আমরা কিন্তু একটু বাঁকা হয়ে পড়ে গিয়ে বা পা স্লিপ করলে কিন্তু আমাদের হাড়টা ভেঙে যেতে পারে। আর যদি এর কম্পোজিশন ঠিক থাকে তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে আমরা বেঁচে যাব। এই হাড় ভাঙার সমস্যা থেকে অনেকটাই আমরা ঠিক থাকতে পারবো। মানে দৈব ঘটনা ছাড়া কিন্তু আমাদের হাড় ভাঙার সম্ভাবনা থাকে না, কারণ হাড়ের মজবুত থাকবে সবসময়। তো এই হরমোন আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে শরীরের ফসফরাস এবং ক্যালসিয়াম এই দুইটা উপাদানকে নিয়ন্ত্রণ করার জন্য। হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্রন্থি আমাদের কি কাজ করতেছে তাহলে? প্যারাথাইরয়েড গ্রন্থি আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে আমরা যৌন গ্রন্থি এবং প্যারাথাইরয়েড গ্রন্থি সম্পর্কে আমরা একটা আউটলাইন পেলাম। হ্যাঁ, আমরা এখন আরো দুটো গ্রন্থি নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি আর একটা হচ্ছে থাইমাস গ্রন্থি। হ্যাঁ, আরো তিনটা গ্রন্থি নিয়ে আলোচনা করব: অগ্নাশয় গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি এবং থাইমাস গ্রন্থি। তো আমরা এখন অগ্নাশয় গ্রন্থি নিয়ে আলোচনায় আসি। অগ্নাশয় গ্রন্থি, তোমরা কি অগ্নাশয়ের নাম শুনছো? অগ্নাশয় গ্রন্থিটা হচ্ছে আমাদের পাকস্থলীর নিচে এটার অবস্থান। পাকস্থলীর নিচে অবস্থান। এই গ্রন্থিটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে গুরুত্ব আছে। কি গুরুত্ব? এই গ্রন্থিটা থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার দুই ধরনের, একটা হচ্ছে স্বনালী, একটা হচ্ছে অনালী। আমরা জানি যে গ্রন্থি স্বনালী গ্রন্থি আর অনালী গ্রন্থি না, এই গ্রন্থিটা থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। একটা হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি বলা হচ্ছে হরমোন, অন্তঃক্ষরা হরমোন। সেটা কি? সেটা হচ্ছে এই হরমোনটা অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন এবং গ্লুকোজেন নামক দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। এটাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। হ্যাঁ, ব্লাডে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? আমাদের শরীরের যে গ্রন্থিগুলোর ক্ষরণ শরীরের অভ্যন্তরে বা বাইরে না হয়ে সরাসরি রক্তের ভিতরে হয় বা রক্তে মিশে যায়, সেটাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি কি? সেই সব গ্রন্থি যে গ্রন্থিগুলোর ক্ষরণ রক্তে না হয়ে শরীরের অভ্যন্তরে অথবা বাইরে হয়। তো আমরা যে অগ্নাশয় গ্রন্থির দুইটা ক্যারেক্টার দেখলাম, সে এক নাগাড়ে স্বনালী গ্রন্থি এবং অনালী গ্রন্থি। তোমরা বলতে পারো যে স্যার, স্বনালী গ্রন্থি তাহলে কি কাজ করে? সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের খাবার পরিপাকের ক্ষেত্রে। আমাদের খাবারটা খাওয়ার পরে কোথায় যায়? সেটা পাকস্থলীতে যায়। পাকস্থলীর পরে একটা ছোট একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে ডিউডেনাম। হ্যাঁ, পাকস্থলীর ভিতরে খাবারে যাওয়ার পরেও কিন্তু এখানে পরিপাক শুরু হয়ে যায় এবং এখানে কি হয়? পিত্তরস এসে পরিপাকটা শুরু করে। এরপরে খাবারের যে আনুষঙ্গিক আরো যে পরিপাক, সেটা কিন্তু ডিউডেনামে যে হয়। এবং কার মাধ্যমে হয়? এই অগ্নাশয় গ্রন্থির মাধ্যমে হয়। অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। হ্যাঁ, বহিঃক্ষরা হরমোন নিঃসৃত হয়, যেমন সেখানে অ্যামাইলেজ, লাইপেজ, হ্যাঁ, পেপসিন, এই বিভিন্ন ধরনের নামের এই হরমোন নিঃসৃত হয়। সেগুলা এসে কি করে? আমরা যে খাবার খাই সেই খাবারগুলোকে ডাইজেস্ট করে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, যেগুলা ব্লাডে গিয়ে, হ্যাঁ, অনেক কথা আছে তোমাদের এটা নিয়ে, ব্লাডে গিয়ে সেগুলা কিন্তু পরিপাক হয় এবং আমরা শক্তি উৎপাদন করতে পারি বা আমরা শক্তি পেয়ে থাকি। হ্যাঁ, সেটা কিন্তু অগ্নাশয় গ্রন্থি কাজ করতেছে। এখন আসি আমরা অগ্নাশয় গ্রন্থির এই যে দুইটা হরমোন নিঃসৃত হয় অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকোজেন। একটা হচ্ছে প্রথমটা কি? ইনসুলিন নাম সবাই আমরা জানি, কারণ এই যে ডায়াবেটিস রোগ হয়, এখানে ইনসুলিন অনেক তোমাদের ফ্যামিলির কেউ অথবা প্রতিবেশী কেউ বা ভাই ভাগার বন্ধু বান্ধবের বা অনেক সিনিয়র কারোর তো কথা বললেই তোমরা জানবা যে তাদের অনেকেরই কিন্তু ডায়াবেটিস আছে বা ইনসুলিনের সমস্যা আছে, তাই না? তো এটা ইম্পর্টেন্ট। অগ্নাশয় গ্রন্থি, তাহলে অগ্নাশয় গ্রন্থিটা কোথায় থাকে? আমাদের পাকস্থলীর নিচ দিয়ে থাকে। কোথায় থাকে অগ্নাশয় গ্রন্থিটা? পাকস্থলীর নিচ দিয়ে ঠিক ডিউডিনামের অংশে। এখান থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত, একটা অন্তঃক্ষরা, একটা বহিঃক্ষরা। আমরা অন্তঃক্ষরা অংশ নিয়ে আলোচনা করব। সেই অন্তঃক্ষরা গ্রন্থির ভিতরে দুইটা গ্রন্থি, এখান থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকোজেন। ইনসুলিনের কাজ, ইনসুলিন কি করে দেখো? অগ্নাশয় হরমোন ইনসুলিন কি করে? আমাদের চিনি পরিপাকে সাহায্য করে। চিনি পরিপাকে কিভাবে হয় এটা? আমাদের শরীরে আমরা যে খাবার খাই, হ্যাঁ, মানে গ্লুকোজের যে পরিতল, সেটা কিন্তু নিয়ন্ত্রণ হয় কিসের মাধ্যমে? ইনসুলিনের মাধ্যমে। আমরা খাবার খাওয়ার পরে ডাইজেস্ট হয়, আমি বললাম যে স্টোমাক থেকে ডাইজেস্ট হয়ে
তারপরে ডিউডেনাম, তারপরে কোথায় যায়? ক্ষুদ্রান্তে যায়। ক্ষুদ্রান্তের থেকে কিন্তু অ্যালভিওলাইয়ের মাধ্যমে এই যে খাদ্যের যে অংশ, এই যে পেপসিন, অ্যামাইলেজ, লাইপেজের কথা বললাম, তো অনেক কথা, বুঝছো? এগুলো তো তোমাদের মানে ইন্টারমিডিয়েটে এত কথা তো আর তোমরা বুঝবে হয়তো। তো তারপরে বলছি যে এই যে অগ্নাশয় থেকে যে রস নিঃসৃত হলো বহিঃক্ষরক গ্রন্থি হিসাবে, সেখানে আমরা যে খাবার খেলাম, আমরা খাই কি? শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, তাই না? লবণ, পানি, এগুলো তো খাই। তো এগুলো পরিপাক হয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়, তাই না? তারপরে গ্লিসারল তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। তো ফ্যাটি অ্যাসিড এইগুলা কিন্তু আবার এই যে ভেঙে গিয়ে শেষ শরীরের এই অন্ত্রে চলে যাচ্ছে, অন্ত্র থেকে কিন্তু এবার এটা চলে যাচ্ছে কোথায়? ব্লাডে বা রক্তের ভিতরে চলে যাচ্ছে। তার ফলে কি হয়? রক্তের কিন্তু শর্করার পরিমাণ বেড়ে যায় বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কি করে? এই যে ইনসুলিন কিন্তু এই এই যে শর্করা অংশ বেড়ে গেল আমাদের ব্লাডে, এইটাকে কমাতে সাহায্য করে। কিসের মাধ্যমে? আমরা জানি আমাদের রক্তের ভিতরে যে শর্করাগুলো থাকে সেগুলো বিভিন্ন কোষের ভিতরে চলে যায়। কোষ কি করে? এইগুলাকে ডাইজেস্ট করে। কি? ওই গ্লুকোজকে ডাইজেস্ট করে। কে হেল্প করে? এই ইনসুলিন হেল্প করে। ইনসুলিনের হেল্পের মাধ্যমে এই আমাদের কিসের ভিতরে চলে যায়? এটা আমাদের শরীরের ব্লাডের থেকে শরীরের বিভিন্ন কোষ বা সেলকে বলা হয় একটা মানুষের সেল হচ্ছে বেসিক ইউনিট অফ লিভিং অর্গানিজম। হ্যাঁ, এই সেলের কাজ কি? আমাদের শরীরকে শক্তি উৎপাদন করা এবং বাঁচিয়ে রাখা। এর ভিতরে যখন ঢোকে এই শর্করা অংশ বা বিভিন্ন ধরনের খাদ্য অংশ, তখন এগুলো থেকে এগুলো থেকে উত্তাপ তৈরি হয়। হ্যাঁ, এখানে বিক্রিয়া হয়, বিক্রিয়ার মাধ্যমে যেমন উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হয়, প্রাণীর ক্ষেত্রে সেটাকে বলে শ্বসন। হ্যাঁ, তো শ্বসনের মাধ্যমে কি হয়? আমাদের শক্তি উৎপাদন হয় এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। তো এই যে প্রক্রিয়াটা সম্পাদন করতে কে হেল্প করে? এই ইনসুলিন হেল্প করে। এই ইনসুলিন এই কারণে আমাদের শরীরের যে রক্তের ভিতরে যে গ্লুকোজের যে অংশটা আছে, এই গ্লুকোজের অংশটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কে করে? এই ইনসুলিন। এই ইনসুলিন যদি স্বাভাবিক মাত্রায় ক্ষরিত হয়, তাহলে কিন্তু আমাদের রক্তের ভিতরে যে সুগারের যে উপরিতল, সেটা একদম নিয়ন্ত্রিত থাকে বা সেটা ঠিকঠাক থাকে। আর যদি এটা কম ক্ষরিত হয়, তাহলে কি হবে? আমাদের কিন্তু ওই বেড়ে যাবে, কি বলে, রক্তে আমাদের শর্করার পরিমাণ বেড়ে যাবে। ফলে অতিরিক্ত যে শর্করা বা অতিরিক্ত যে চিনি বা অতিরিক্ত যে গ্লুকোজ, সেটা কিন্তু আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। আর এই রোগ, এটাকে বলা হয় ডায়াবেটিস রোগ। এই যে ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে যদি শর্করাটা বের হয়ে যায়, তাহলে এটাকে বলা হচ্ছে ডায়াবেটিস। সেক্ষেত্রে আমাদের কিন্তু শরীরে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়। বিশেষ করে শরীর শুকায় যায়, দুর্বল হয়ে যায় একজন মানুষ ডায়াবেটিস হলে, তাই না? তার কিডনিতে চাপ পড়ে, কিডনিতে তখন কিডনির কাজ কি? এটাকে পরিশোধন করা, তাই না? আমাদের ব্লাডকে পরিশোধন করা। সেই যদি এখানে অক্সিজেন, তোমার শর্করার পরিমাণ বেড়ে যায় বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তখন কিডনি কিন্তু ফাংশন স্বাভাবিকভাবে আর করতে পারে না, তার উপর ভীষণ প্রেশার পড়ে এবং এক সময় দেখা যায় কিডনির উপরে এফেক্ট হয়ে কিডনি অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং আমরা দেখতেছি এই যে ইনসুলিন যে হরমোনটা আমাদের অগ্নাশয় থেকে যে হরমোন নিঃসৃত হচ্ছে, সেটা আমাদের স্বাভাবিক জীবন ধারণের জন্য এবং সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা আরো এখানে দেখি যে একটা সাইড আমি একটু আলোচনা করতে বাদ দিয়ে গেছি, যে সে কি করলো? আমাদের শরীরের ভিতরে যে অংশটা আছে, আমাদের শরীরের বা ব্লাডের ভিতরে যতটুকু এখানে শর্করা অংশ যাচ্ছে বা গ্লুকোজ যাচ্ছে, সেটাকে পরিপাক করতে সাহায্য করতেছে। হ্যাঁ, ফলে আমাদের শরীরে উত্তাপ তৈরি হচ্ছে, আমাদের শরীরে শক্তি তৈরি হচ্ছে এবং আমরা কর্ম উদ্দীপনা ফিরে পাচ্ছি। এই একটা দিক গেল। এখন অতিরিক্ত যদি হয়ে যায়, ব্লাডের ভিতরে যদি অতিরিক্ত শর্করার পরিমাণ অতিরিক্ত হয়ে যায় বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে সে কি করবে? আমাদের শরীরে ধরো শক্তি উৎপাদন করাতে অত লাগতেছে না, অত শর্করার প্রয়োজন নাই, তখন সে কি করে? এটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে লিভারে দিয়ে দেয় এবং লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। যখন আমরা কম খাওয়া দাওয়া করবো বা আমাদের শরীরে খাবারের কোনো ঘাটতি হবে, তখন কিন্তু ওই গ্লাইকোজেন
ওই যে ব্লাডে লিভারে জমা হয়ে থাকে না, ওইটা আবার ফিডব্যাক, ওটা ব্যাক করে আবার আমাদের স্বাভাবিক শক্তি উৎপাদনের জন্য ওটা ব্লাডে ফিরিয়ে দেয়। এভাবে কিন্তু এই যে ইনসুলিন যে হরমোনটা একটা ব্যালেন্স অবস্থায় রাখে আমাদের শরীরকে, একটা সুন্দর একটা ফিট অবস্থায় রাখে সব সময়। কিভাবে? সে এটা গ্লুকোজকে পরিপাক করতে সাহায্য করতেছে এবং আমরা শক্তি পেয়ে যাচ্ছি এবং আমাদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব হচ্ছে। এবং অতিরিক্ত যদি শর্করা ঢুকে যায় বা অতিরিক্ত গ্লুকোজ যদি ব্লাডের ভিতরে চলে আসে, সে সেটাকে কনভার্ট করতেছে গ্লাইকোজেন এবং সেটা লিভারে জমা হয়ে থাকতেছে। এবং আমাদের ক্রিটিক্যাল সময় যখন খাবারের কোনো ঘাটতি থাকে তখন কিন্তু সে আবার ফিডব্যাক দিয়ে আমাদের স্বাভাবিক ভাবে আমাদের শক্তি উৎপাদনে সাহায্য করে। এভাবে কিন্তু এই হরমোনটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। অগ্ন্যাশয়ের যে হরমোনটা, হ্যাঁ, অগ্ন্যাশয় যদি না হয়, যদি ক্ষরণ না হয়, তাহলে কি হবে? আমাদের বহুমূত্র রোগ হবে। অগ্ন্যাশয় গ্লাইকোসিস নামক বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে শরীরের জন্য শক্তি উৎপাদনে সাহায্য করে এবং অতিরিক্ত গ্লুকোজকে লিভারে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করে। তাহলে তোমরা দেখলা যে আমরা অগ্ন্যাশয় একটা ছোট্ট একটা গ্রন্থি, কিন্তু তারও অ্যাক্টিভিটি অনেক। এখন যদি বলে যে স্যার আমার যদি ঘাটতি হয় এই অগ্ন্যাশয় থেকে যে গ্রন্থি যে হরমোনটা নিশ্চিত হচ্ছে, বিশেষ করে ইনসুলিন যদি কম হয়, তাহলে কি হবে? আমাদের ডায়াবেটিস হবে। তাহলে কি আমাদের অর্গানকে আবার অ্যাক্টিভেট করতে পারবো না? আমরা অর্গান কিন্তু যা করতেছে সেভাবে চলবে। যদি সে কম উৎপাদন করে, তাহলে কিন্তু এখন আধুনিক মেডিকেল সায়েন্সে এই হরমোনের ব্যবস্থা আছে এবং আমরা জানি যে ডায়াবেটিস যাদের অতিরিক্ত বেশি মাত্রায় ডায়াবেটিস, তারা কিন্তু এক ধরনের ইনজেকশন নিয়ে থাকে, হ্যাঁ, বা ট্যাবলেট নিয়ে থাকে বা ইনজেকশন নিয়ে থাকে, সেটাকে বলা হয় ইনসুলিন ইনজেকশন। এটা কিন্তু দিয়ে তারা স্বাভাবিক জীবনযাপন সম্ভব। তবে এটা নিয়মিত নিতে হয় এবং এটা লাইফের সাথে একদম এটা ফিক্সড হয়ে যায়। তো এইভাবে কিন্তু ইনসুলিন আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসি আরেকটা হরমোনের কথা, না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের এই যে পিনিয়াল গ্রন্থি। হ্যাঁ, পিনিয়াল গ্রন্থি কি? প্রেনিয়াল গ্রন্থি থেকে প্রেনিয়াল গ্রন্থি নিয়ে খুব ছোট্ট একটা জিনিস, এটা বোঝাই যায় না। এটা মস্তিষ্কের ভিতরে এটার অবস্থান, এটা এবং খুব কম, খুবই ছোট্ট একটা জিনিস। এখান থেকে মনে করা হয় যে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। এখনো অনেক ক্ষেত্রে অনেক বিজ্ঞানী এখনো খুব বেশি কনফার্ম করতে পেরেছে বলে এরকম আমাদের কাছে ক্লিয়ার কাট কোনো তথ্য নাই। তবে মনে করা হয় এখানে মেলাটোনিন এবং গ্লুকোলেপটিন নামক দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। এই মেলাটোনিন কিন্তু আমাদের শরীরের পিগমেন্ট বা রঞ্জক বা আমাদের শরীরের যে বাইরের যে রং, সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং যদি এটা কম খরিত হয়, তাহলে কিন্তু আমাদের শরীরের রঙে বা গায়ের কালারে কিন্তু হেরফের হবে এবং ফ্যাকাশে দেখা যেতে পারে। এই ধরনের একটু কার্যাবলী আছে বলে বিজ্ঞানীরা মনে করে। এই পিনিয়াল গ্রন্থির এতটুকু জানি। হ্যাঁ, আমাদের পিনিয়াল গ্রন্থি সম্পর্কে ক্লিয়ার কাট অত ধারণা নেই। তবে আমরা মনে করি যে এটা শরীরের উৎপাদনে সাহায্য করে এবং অপরিণত বয়সে হয়তো সেক্সুয়াল হরমোনের উপরেও কাজ করতে পারে, এরকম একটা আইডিয়া আছে পিনিয়াল গ্রন্থি নিয়ে। আর থাইমাস গ্রন্থি, এর পরের গ্রন্থিটার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি। আমরা গ্রন্থির শেষ অংশে এসে আমরা কোন গ্রন্থি নিয়ে আলোচনা করতেছি? থাইমাস গ্রন্থি। তো থাইমাস গ্রন্থি এটা আমাদের বুকের ভিতরে অবস্থিত। এটা থাইমাস গ্রন্থি নিয়েও ওরকম অনেক তথ্য আছে যে অনেকে থাইমাস গ্রন্থির অস্তিত্ব আছে বলে স্বীকার করে না, অনেকেই বলে কি যে না, এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে একটা নির্দিষ্ট বয়সের পরে, বিশেষ করে যখন মানুষের বয়স বৃদ্ধি হতে থাকে, আস্তে আস্তে দেখা যায় থাইমাস গ্রন্থিটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, অনেক ক্ষেত্রে বিলুপ্তও হয়ে যেতে পারে, এরকমও আছে, এরকমও দেখা যায় আর কি। তো যাই হোক, থাইমাস গ্রন্থির মেন কাজ হচ্ছে যে যৌন গ্রন্থির কার্যাবলীকে অনেক সময় নিয়ন্ত্রণ করে। বিশেষ করে কিশোর বয়সে যৌন গ্রন্থির কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। বয়স বৃদ্ধির সাথে সাথে কি হয়? এর ওজনের তারতম্য হয়, কমতে থাকে। থায়াসোমিন নামক এক ধরনের হরমোন যা লিম্ফোসাইট তৈরি করে, যা যকৃৎ, রক্তনালী এবং অন্য স্থানে অবস্থান করে। লিম্ফোসাইট তোমরা জানো যে শরীরের যে আমাদের যে শ্বেত রক্তকণিকা, যেটা আমাদের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, সেইটা গঠন করতে এবং লিভারে এটাকে তৈরি করতে এই থাইমাস গ্রন্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয়। কোথায়? এটা হচ্ছে আমাদের রক্তের শ্বেতকণিকা, লিম্ফোসাইট, সেটা গঠনে সাহায্য করে। হ্যাঁ, লিম্ফোসাইট, এটা থায়াসোমিন হরমোন দেহের লিম্ফোসাইট তৈরি করে, যা যকৃৎ,
রক্তনালী এবং অন্য অবস্থানে এটা হয়ে থাকে। থায়াসোমিন অস্থিকোষে মিনারেল লবণ জমাতে সাহায্য। থাইমাস গ্রন্থির আর একটা কাজ হচ্ছে যে অস্থি আমাদের কোষে বা অস্থিতে মিনারেল লবণ, আমাদের যে লবণ আমরা খাই সোডিয়াম পটাশিয়াম লবণ, সেই লবণ জমতে সাহায্য করে। এতটুকু আমরা থাইমাস গ্রন্থি সম্পর্কে জানি। তো ওভারঅল আমরা যদি চিন্তা করি আমাদের এই ক্লাস, তাহলে আমরা দেখলাম যে গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। বিভিন্ন গ্রন্থি বিভিন্নভাবে কাজ করতেছে, বিশেষ করে আমরা সেই পিটুইটারি গ্রন্থি থেকে শুরু করে থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, হ্যাঁ, তারপরে থাইমাস বা যৌন গ্রন্থি, হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি ইত্যাদি ইত্যাদি গ্রন্থি, 7-8-9টা যে গ্রন্থি আমাদের আছে, তাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের স্বাভাবিক জীবন ধারণের জন্য। এবং আমরা এই ক্লাস থেকে এতটুকু আমরা জানতে পারলাম যে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে এই গ্রন্থিগুলোর কোনো যদি সমস্যা হয় বা এরকম কোনো সিমটম আমরা দেখি, তাহলে আমরা সহজেই ধরে নিতে পারবো যে হরমোনাল কোনো প্রবলেম, সমস্যার জন্য এগুলো ঘটতেছে। আমি আশা করি আমার ছাত্ররা এটা মনোযোগ দিয়ে দেখবে আমার ক্লাসগুলো, এবং বাস্তব জীবনে এই আমার এই ক্লাসটা তারা বাস্তব জীবনে ধরে রাখবে, সারা জীবন মনে রাখবে, এবং তাদের পারিবারিক এবং তাদের স্বাভাবিক তার কমিউনিটির জীবনযাপনে বিভিন্নভাবে তার উপকারে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।